100টা আলাদা আলাদা বোতলে রাখা 100টা আলাদা আলাদা রকমের বেইমানি এবং বিশ্বাসঘাতকতার কালো রং যদি একসাথে মেশানো হয় এবং একটা বোতলে ঢোকানো হয়, তারপরেও সেইটা পাকিস্তানের বেইমানি এবং বিশ্বাসঘাতকতার সাথে এঁটে উঠবে না, পাল্লা দিতে পারবে না। পাকিস্তানের বিশ্বাসঘাতকতা ভারতের সাথে না, আফগানিস্তান, বাংলাদেশ এই দেশগুলোর পরিপ্রেক্ষিতেও বলছি না। পাকিস্তান যে বিশ্বাসঘাতকতাটা, তার সবচেয়ে বড় বন্ধু, তার ভাই, তার ঐতিহাসিক মিত্র সৌদি আরবের সাথে যেভাবে করলো, তা এক কথায় অবিশ্বাস্য। এবং বলা যেতে পারে ইতিহাসে এরকম কোনো এর আগে উদাহরণ ঘটেনি। আজকে আমরা পাকিস্তান তার চিরসখা সৌদি আরবের সাথে যে বেইমানিটা করলো সেটাকে ডিকোড করব। এবং দ্য ফানিয়েস্ট পার্ট অফ দিস ক্লাস ইজ দ্যাট, যে ইরানকে নিয়ে বা যে ইরানের জন্য পাকিস্তান সৌদি আরবের সাথে এই বেইমানিটা করলো, বলা যায় পাকিস্তান একই সাথে ইরানের সাথেও বেইমানি করে দিল। আমরা খুব সহজ ভাষায়, একদম সাধারণ গোদা বাংলায় এই ক্লাসটা করব, তার কারণ আমরা সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বিষয়টা হচ্ছে এই যে বেইমানি বা বিশ্বাসঘাতকতা, এই শব্দটা বা এই শব্দগুলো কিন্তু অপরিচিতদের ক্ষেত্রে হয় না। অর্থাৎ একজন অপরিচিত মানুষ আর একজনের সাথে খারাপ ব্যবহার করলেন, আঘাত করলেন, ক্ষতি করলেন, সেটাতে বেইমানি বিশ্বাসঘাতকতা হয় না। হয় কোথায়? হয় যেখানে আগে থেকে পরিচিত রয়েছে, আগে থেকে সুসম্পর্ক, বন্ধুত্ব, মিত্রতা রয়েছে, অর্থাৎ বিশ্বাস রয়েছে, তখনই বিশ্বাসঘাতকতা হয়। ইমান রয়েছে, সেখানেই বেঈমান হয়েছে। ওকে, তো পাকিস্তানের সাথে সৌদি আরবের এই বিশ্বাস, এই ইমান, এই বন্ধুত্ব আজকের না, বহু দিনের, বহু বছরের, বা বলা যায় জন্মলগ্ন থেকে। আমরা এই ক্লাসে সবচেয়ে আগে বুঝবো যে পাকিস্তান এবং সৌদি আরবের আসল বন্ধুত্বটা কোথায়, আসল বন্ধুত্বটা কেন, এবং বন্ধুত্বটা কি দরকার সেটা বুঝতে পারার পরেই বুঝবো যে বন্ধুত্বটার বৈশিষ্ট্য, বন্ধুত্বটার চরিত্র কি। এবং তারপরেই আমরা বুঝতে পারবো যে পাকিস্তান কিভাবে সৌদি আরবের পিছনে ছুরি মারল। ওকে, তো ধীরে ধীরে আমরা বুঝি। এখন সহজ করে বলতে গেলে ব্যাপারটাই যে সৌদি আরব আর পাকিস্তান দুটো দেশ, খুব কাছাকাছি না হলেও খুব দূরেও নয়। দুটো দেশের কোথায় সামর্থ্য, সক্ষমতা, সবলতা এবং কোন জায়গায় দুর্বলতা, ভীতি, আশঙ্কা, এটা আমরা আগে শুনতে বুঝি। সৌদি আরব একটা দেশ যে দারুণ পরিমাণে তেল উৎপাদন করতে পারে। সৌদি আরব তেল উৎপাদনকারী একটা দেশ হিসেবে প্রভূত অর্থ বা বলা যায় ডলার ইনকাম করেছে। এমন হয়েছে যে সৌদি আরব বিদেশি গাড়ি, বিদেশি পণ্য এত পরিমাণে আমদানি করেছে সৌদি আরবের মানুষদের বিলাস বেসনের জন্য, যে সেই পণ্য আমদানির লাইন এয়ারপোর্টের বাইরে চলে গেছে, জাহাজে ধরেনি, তার পেছনে লাইন পড়ে গেছে সেই জিনিসগুলো সৌদি আরবের লোকেদের জন্য। তার কারণ তেল বিক্রি করে তারা শেষ করতে পারছিল না এবং ডলার ইনকাম করে তারা ফুলে ফেঁপে উঠেছিল। এটা সৌদি আরবের একটা প্লাস, অর্থাৎ সৌদি আরবের এই জায়গাটা বিশেষত্ব। এখন যেখানেই পয়সা সেখানেই ভয়, যেখানেই বেশি পয়সা সেখানেই বেশি নিরাপত্তাহীনতা। তো সৌদি আরবের অনেক বেশি পয়সা থেকে তৈরি হয়েছিল অনেক বেশি নিরাপত্তাহীনতা বা সিকিউরিটি থ্রেট। ওকে, তো সৌদি আরবের প্লাস পয়েন্ট একটা পেলাম, মাইনাস পয়েন্ট আর একটা পেলাম। না, সৌদি আরবের আরেকটা
প্লাস পয়েন্ট আছে এবং তার সাথে আর একটা মাইনাস পয়েন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বে সৌদি আরব একটা, বলা যায়, একটা নেতার কাজ করে, একটা পুরো ইসলামিক কান্ট্রিগুলোর জন্য সে একটা রোল মডেল। সে একটা, বলা যায়, নিজেই যেন তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে ইসলাম ধর্মের ব্যাপারে, তার একটা কমান্ড রয়েছে। সমস্ত বিশ্বখ্যাত যে মুসলিম তীর্থস্থানগুলো আছে, মক্কা, মদিনা, সব সৌদি আরবে। পৃথিবীতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা সেখানটায় যায় তীর্থযাত্রায়। তো স্বাভাবিক সৌদি আরবের গুরুত্ব, সৌদি আরবের সেখানটায় রোল খুব ইম্পর্টেন্ট, এবং সৌদি আরব সমস্ত মুসলিম বিশ্বের উপরে একটা কিন্তু প্রভাব বিস্তার করে এই কারণে। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবের ঠিক যে জায়গায় তার প্রতিষ্ঠান, সেইটা আমরা সকলেই জানি যে মুসলিম ধর্ম দুটো শাখায় বা দুটো প্রধান শাখায় বিভক্ত, শিয়া এবং সুন্নি। তো সৌদি আরব শিয়া ভার্সানের যে ব্যবস্থাপনা বা যে ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় শাখা, তার প্রধান ভার থাকে বা প্রধান জনসংখ্যা থাকে ইরানে, এবং সৌদি আরব একটা সুন্নি প্রধান দেশ। তো সৌদি আরবের এই সুন্নি ভার্সানের যে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, সেটা পাকিস্তান সমর্থন করে, এবং শিয়া ভার্সানের যে মুসলমান ধর্ম সম্প্রদায়ের লোক এবং তাদের বৈশিষ্ট্য, তাতে কিন্তু বৈশিষ্ট্য এবং কমান্ড দিয়ে থাকে ইরান। অর্থাৎ ধর্মগত দিক থেকে যদি কোনো একক দেশ হিসেবে কেউ ওপরে প্রতিষ্ঠা পায়, তাহলে যেমন সুন্নিদের ক্ষেত্রে সৌদি আরব, তেমনি শিয়াদের ক্ষেত্রে ইরান। এবং বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে সৌদি আরব খুব বড় একটা মুসলিম সমাজের লিডার হওয়া সত্ত্বেও, যখন সৌদি আরবের বিরুদ্ধে শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি এই অভিযোগ করে যে সৌদি আরব আসলে পশ্চিমী দেশগুলোর প্রভাবে বা আরো স্পেসিফিক্যালি আমেরিকার প্রভাবে পাশ্চাত্য যে রীতিনীতি, যে কালচার, সেটার প্রভাবাধীন হয়ে পড়ছে, মুসলমান ধর্ম সঠিকভাবে তারা রক্ষা করতে পারছে না। শিয়া ধর্মগুরুর এই অভিযোগে কেবল শিয়া সম্প্রদায়ের মুসলমানরাই প্রভাবিত হয় তা না, সৌদি আরবে থাকা মুসলমানরাও কিন্তু এই মতবাদটাকে সমর্থন করে। অর্থাৎ সৌদি আরবের পরিপ্রেক্ষিতে বা ধর্ম প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে সৌদি আরবকে যদি কেউ টেক্কা দিতে পারে, যদি কেউ টক্কর দিতে পারে, যদি কেউ পোটেনশিয়ালি থ্রেট দিতে পারে, সেটা হচ্ছে ইরান। তাই সৌদি আরবের সাথে ইরানের শত্রুতা বা রেষারেষি খুব স্বাভাবিকভাবে অনেক পুরনো এবং অনেক সংঘাতপূর্ণ। এখন ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরব অর্থাৎ যেমন তার ধর্মগুরু অবস্থানটা জাহির করে, ঠিক তেমনি সৌদি আরব দুর্বল থাকে, আশঙ্কিত থাকে এবং ভয় থাকে ইরানকে নিয়ে। ওকে, তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য বা দুটো গুরুত্ব এবং দুটো দুর্বলতা পড়লাম। পাকিস্তানের তরফে কি? পাকিস্তান ঠিক উল্টো। পাকিস্তান এমন একটা দেশ যারা জলের অভাবে থাকছে, খাবার অভাবে থাকছে, তেলের অভাবে থাকছে, সব জায়গাতেই তাদের ভিক্ষাবৃত্তি এবং শূন্যতা। অথচ সেই পাকিস্তানি খুব ভালো তার মিলিটারি পাওয়ার, খুব ভালো তার সৈন্যবাহিনী, খুব ভালো তার গুপ্তচর সংস্থা, খুব ভালো তার অস্ত্র সম্ভার, এবং পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। শুধু পারমাণবিক শক্তিধর দেশটাই পরিচিতি না, তার পারমাণবিক শক্তি অপেক্ষাকৃত পশ্চিমী উন্নত দেশগুলোর তুলনায়, যেমন ফ্রান্স, যেমন ইউনাইটেড কিংডম, তাদের চেয়ে বেশি। অর্থাৎ পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা দিবে, পারমাণবিক যে শক্তি, যে ক্ষমতা, তার ছত্রছায়ায় সৌদি আরবকে রাখবে, এবং পাকিস্তানের দুর্বল
মানুষগুলো, অভাবী মানুষগুলো সৌদি আরবে গিয়ে কাজ পাবে। সৌদি আরবে তারা লেবার সাপ্লাই করবে, সৌদি আরবে তারা ইঞ্জিনিয়ারিং জব করবে, সেখানে তারা সৈন্য সরবরাহ করবে। তো পাকিস্তান অস্ত্র দেবে, পাকিস্তান পয়সা পাবে। সৌদি আরবের পাকিস্তানের সাথে সম্পর্কটা ঠিক এই কারণে একেবারে আমে দুধে মিশে যাওয়ার মতন হয়ে গেছিল, বা খাপে খাপ আব্দুলের বাপ এই জাতীয় একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছিল। তো বন্ধুত্বের কারণ আমরা পড়লাম, আমরা এবারে বুঝবো যে বেসিক্যালি বন্ধুত্বের এই কারণগুলো হওয়ার ফলে যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল সৌদি আরব এবং পাকিস্তান 1947 সালে পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকে, বন্ধুত্বের বৈচিত্র্য বা বৈশিষ্ট্যটা কেমন। অবভিয়াসলি যেমন আমরা আলোচনা করলাম তেমন, যেমন ধরা যাক ধর্মীয়, বা যদি আমরা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, হেড ওয়াইজ যেটা ডিসকাস করি, প্রথমেই আসবে ধর্মীয় বৈশিষ্ট্য। ধর্মীয় বৈশিষ্ট্য এইটা যে পাকিস্তানের বেশিরভাগ জনসংখ্যা সুন্নি ধর্ম সম্প্রদায়ে ভুক্ত, যার ফলে পাকিস্তান কেবল সৌদি আরবকে সমর্থন করে তা না, সৌদি আরবের যে ধর্মের ভার্সান সেটাকে পাকিস্তান নিজের ধর্মের ভার্সান হিসেবে মনে করে, এবং সৌদি আরব যে মুসলমান ধর্মের পরিপ্রেক্ষিতে একটা জগৎগুরু, পাকিস্তান সেটাকে সমর্থন করে এবং পাকিস্তান নিজেকে সেই জায়গায় নিয়ে যায় যে সেও মুসলমান ধর্মের পরিপ্রেক্ষিতে একটা রক্ষক। যদিও মুসলমান ধর্মের পরিপ্রেক্ষিতে মুসলিমদের জন্য পাকিস্তান সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার কাজ করেছে, এই বিষয়ে আমরা একটা ভিডিও এর পরে আনতে চলেছি। এই মুহূর্তে পাকিস্তান সৌদি আরবকে মাথায় রেখেছে এবং নিজেকে সবকিছুর মধ্যে দিয়ে যেন আমিই দেখো সৌদি আরবের সেরা চালা, আমিই দেখো তোমাদের রক্ষক। পাকিস্তান নিজেকে একটা ইসলামিক স্টেটে পরিণত করেছে, যেটা কিন্তু স্বাধীনতার সময় 1947 সালে বা 48 সালে পাকিস্তানের ছিল না। পরবর্তীকালে পাকিস্তান নিজেকে চেঞ্জ করেছে আরো বেশি ধর্মীয় আউটফিটের প্রভাবে পড়ে। তো অবভিয়াসলি পাকিস্তানের সাথে টাই আপ রিলেশন অনেক বেটার হয়েছে, এবং এটার কারণে পাকিস্তান প্রচুর পরিমাণে সৌদি আরব থেকে এই ধর্মের পাঠ এস্টাবলিশ করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান এস্টাবলিশ করার জন্য, অর্থাৎ মাদ্রাসা মক্তব খোলার জন্য প্রচুর পরিমাণে ডোনেশন সৌদি আরবের থেকে কিন্তু গ্রহণ করে। নাও আমরা আসবো পলিটিক্যাল কিছু কারণ, যেটা আমরা দেখবো যে থ্রু আউট দ্য ইয়ার্স, থ্রু আউট দ্য এজেস কিভাবে ইভলভ হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের বন্ধুত্বের বিষয়। সবচেয়ে আগে যেটা আসে সেটা হচ্ছে, দেখো দুজনেই কিন্তু ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর মেম্বার। ওকে, নেক্সট, ভারতের সাথে যখন যুদ্ধ হয়, ভারতের সাথে যখন যুদ্ধ হয়েছিল, বিশেষ করে স্বাধীনতার পরে পরে যে যুদ্ধগুলো, সৌদি আরব কিন্তু পাকিস্তানকে ভীষণভাবে সমর্থন করেছিল। পাকিস্তান যখন পারমাণবিক বোমা প্রস্তুত করে বা ওয়ারহেড তৈরি করে বা উৎক্ষেপণ পরীক্ষা নিরীক্ষা করে, তাতে সারা পৃথিবী তার বিরোধিতা করলেও, আমেরিকা অনেক চাপ সৃষ্টি করলেও, বলা যায় সৌদি আরব তার সবচেয়ে বড় সমর্থক ছিল, এবং এইটা করার জন্য যে হিউজ মানি লাগে সৌদি আরব তা পাকিস্তানকে ডোনেট করেছিল। নট অনলি দ্যাট, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষার পরে যখন আমেরিকা পাকিস্তানের উপরে স্যাংশন চাপিয়ে দেয়, খুব সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ দ্যাট সৌদি আরব পাকিস্তানকে প্রত্যেক দিন 50,000 ব্যারেল পেট্রোলিয়াম সরবরাহ করেছে, পাকিস্তানকে দান করেছে বিনা পয়সায়, ফ্রিতে। সুতরাং সৌদি আরব পাকিস্তানকে সর্বত সাহায্য করে গেছে। আমরা যদি অর্থনৈতিক দিকগুলোর কথা আলোচনা করি, তাহলে দেখবো যে পাকিস্তানের সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স আসে সৌদি আরবের থেকে, এবং সৌদি আরব পাকিস্তানকে শুধু তেল না, অয়েল রিফাইনারির সাথে সাথে নানা রকম
ফ্যাক্টরি সবই কিন্তু সৌদি আরব পাকিস্তানকে গ্রান্ট দেয়। অর্থাৎ বিপুল অঙ্কের অর্থ সৌদি আরব নানা কারণে পাকিস্তানকে দিয়ে এসছে এবং দিয়ে থেকেছে। আমরা আসবো ডিফেন্স স্ট্র্যাটেজি বা প্যাকের উপরে, কিভাবে সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক রিলেট হয়েছে। দেখো, একটা ব্যাপার তো আমরা শুরুতেই ডিসকাস করলাম যে কিভাবে এদের বন্ধুত্বটা সংজ্ঞায়িত হয়েছে। তো ঠিক সেই সূত্র ধরেই পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে জওয়ান সৌদি আরবে গিয়ে কাজ করে। বলে যে সৌদি আরবের আর্মির মধ্যে 1,00,000 পাকিস্তানের সৈন্য আছে। এছাড়া পাকিস্তান সৌদি আরবকে যুদ্ধ বিমান দেয়, ফাইটার জেট, টেকনোলজি দেয়, নানা রকম সায়েন্টিফিক ইনভেনশন তারা এক্সচেঞ্জ করে। সেনা তো দেয়, ইঞ্জিনিয়ার দেয়, পাইলট দেয়, ট্রেনার প্রোভাইড করে, ট্রেনিং দেয়। অর্থাৎ পাকিস্তান মিলিটারিগতভাবে সর্বত সৌদি আরবকে সাহায্য করে যায়, সাহায্য করে গেছে। অর্থাৎ পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কটা এতটা গভীর এবং এতটা দৃঢ়, এবং অবশ্যই যেটা বলছি অনেক বছরের। এবং এই জিনিসটা কখন চরমে আসে? চরমে আসে যখন তারা একটা একটা ইসলামিক ন্যাটোর আকারে নিজেদের মধ্যে সন্ধিবদ্ধ বা চুক্তিবদ্ধ হয়। হোয়াট ইজ ইসলামিক ন্যাটো? ইসলামিক ন্যাটোটা হচ্ছে এই যে পাকিস্তানের সাথে সৌদি আরবের 2025 সালের এন্ডে একটা স্ট্র্যাটেজি ট্রিটি এগ্রিমেন্ট সাইন হয়েছে। হোয়াট ইজ দ্যাট ট্রিটি? ট্রিটিটা হচ্ছে যে সৌদি আরব এবং পাকিস্তান সামরিকভাবে এইভাবে পরস্পরের সাথে যুক্ত থাকবে বা মিত্রতা বজায় রাখবে যে যদি কোনো বাইরের দেশ সৌদি আরবকে আক্রমণ করে তাহলে সৌদি আরব একা আক্রান্ত হবে না, পাকিস্তানও মনে করবে যে সৌদি আরবের সাথে পাকিস্তানকেও আক্রমণ করা হয়েছে, এবং পাকিস্তানও যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে সৌদি আরব মনে করবে যে এই আক্রমণটা সৌদি আরবের উপর হয়েছে। সৌদি আরবের তরফ থেকে পাকিস্তানের সাথে এই চুক্তি করার দায়টা দুটো, যেমন আমরা শুরুতে ডিসকাস করেছিলাম। এক, পাকিস্তানের যে আণবিক যুদ্ধ ক্ষমতা তার ছত্র ছাওয়ায় আসা, তার জন্যই তো তারা এত কিছু করে গেছে। এবং দুই, যে সৌদি আরবের অন্যতম থ্রেট ইরানকে সবসময় কন্ট্রোলে রাখা। আর পাকিস্তানের চারপাশে কিন্তু শত্রু, পাকিস্তানের ভিতরে শত্রু। পাকিস্তানের পূর্ব দিকে ভারত, পশ্চিম দিকে পাকিস্তানের নিজের মধ্যেই সেখানটায় বালুচিস্তানের সমস্যা, আফগানিস্তানের সমস্যা। তো পাকিস্তানও সবসময় ভয় থাকে। তারও তো সৌদি আরবের মতন একটা বড়লোক বন্ধু দরকার, সুবিধে অসুবিধে, সময়ে অসময়ে নানা রকম ভাবে সাহায্য পাবে। কিন্তু আসল ব্যাকস্ট্যাবিংটা এইটাই, আসল বিশ্বাসঘাতকতা, ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা পাকিস্তান করে দিল এইখানটায়, যে যে চুক্তিটা, যে সামরিক নিরাপত্তা নির্ভরশীলতা চুক্তিটা পাকিস্তান এবং সৌদি আরব করলো, একটা বছর গেল না পাকিস্তান সেই চুক্তিটাকে লঙ্ঘন করলো, বা সোজা কথায় পাকিস্তান সেই চুক্তিটাকে ভঙ্গ করলো। সৌদি আরব যে কারণে চুক্তিটা করেছিল যে যদি কোনো হামলা, দেখো সৌদি আরবের তো অন্যদিকের বন্ধু আমেরিকা, সেটা অনেক দিনের বন্ধুত্ব। সুতরাং সৌদি আরব জানে যে আমেরিকা সৌদি আরবকে এক্ষুনি আক্রমণ করবে না বা হঠাৎ করে আক্রমণ করবে না। হ্যাঁ, আমেরিকা ইসরায়েল মিলে ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, জর্ডন, তুরস্ক সকলের সাথে লড়বে। বাট আমেরিকার সাথে সৌদি আরবের একটা অন্য বন্ধুত্ব রয়েছে, সেখানে একটা অন্য ক্যালকুলেশন রয়েছে। সুতরাং সৌদি আরবের কিন্তু ওয়েস্টার্ন সাইডে ভয় নেই। আর আমেরিকা যদি আক্রমণ না করে ইসরায়েলের আক্রমণের সম্ভাবনাও সেখানটায় নেই। অর্থাৎ সৌদি আরব কিন্তু পশ্চিমী বিপদ থেকে নিশ্চিন্ত ছিল। সৌদি আরবের তো ভয়টা ছিল পাশে,
ইরানের কাছ থেকে। সৌদি আরব তো সেই জন্যেই এতটা দিয়ে গেছে পাকিস্তানকে। আজকে যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপরে আক্রমণ করলো এবং ইরান সৌদি আরবকে আমেরিকার বন্ধু দেশ হিসেবে ভেবে প্রচুর পরিমাণে সেই আক্রমণ ফিরিয়ে দিল সৌদি আরবের উপর, পাকিস্তান কিন্তু ইরানের ওপরে একটা কথা বলল না। না যুদ্ধজাহাজ পাঠালো, না জলজাহাজ পাঠালো, না বিমান পাঠালো, না সেনাবাহিনী পাঠালো। অর্থাৎ পাকিস্তান, ইরান যখন সৌদি আরবের উপর আক্রমণ করলো তখন মনে করলো না পাকিস্তান যে এই আক্রমণটা পাকিস্তানের উপর হয়েছে, যেমন কথা দিয়েছিল তারা চুক্তিতে। সৌদি আরব কিন্তু এটাকে একেবারেই ভালো চোখে দেখলো না, ভালো চোখে দেখছে না। আগামী দিনে আমরা দেখব যে এই চুক্তিটার কি পরিণতি হয়, চুক্তিটা কোন দিকে মোড় নেয়। কেননা যে কারণে সৌদি আরব চুক্তি করলো সেই কারণটা কি পাকিস্তান ব্যর্থ করে দিল। এবং পাকিস্তান কেমন ভাবে ব্যর্থ করলো, যে যে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক শক্তির নিরাপত্তাটা সৌদি আরব বন্ধুত্বের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে কিনতে চেয়েছিল, উল্টে পাকিস্তান সেই পারমাণবিক টেকনোলজিটা ইরানকেই বিক্রি করে দিয়েছে। কত বড় বেইমানি। এবং ফানিয়েস্ট পার্টটা আমরা আবার আলোচনা করব, যে যেখানটায় এই অঞ্চলে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার এই অঞ্চলটায় ইরাক, ইসরায়েল এবং আমেরিকা দুজন মিলে ইরানের উপর আক্রমণ করছে, হানা হানছে, সেই জায়গাটায় ইরানের উপরে আরো ভালোভাবে হানার জন্য আমেরিকা তার বন্ধু দেশগুলো, মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোকে বলেছিল যে দাও, তোমরা তোমাদের বেস দাও, তোমাদের দেশ থেকে আমরা ইরানের উপরে অনেক বেটার আক্রমণ করতে পারি। আমেরিকার কোনো বন্ধু দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের জন্য তাদের দেশের ভূমি আমেরিকান মিলিটারি বেস হিসেবে ব্যবহার করতে দেয়নি। সেখানটায় পাকিস্তান কিন্তু দিল। অর্থাৎ আমেরিকা পাকিস্তানের ভূমি ব্যবহার করে ইরানের উপরে আজকে আঘাত হানছে, আক্রমণ করছে। অর্থাৎ পাকিস্তান একই সাথে সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করলো, পাকিস্তান একই সাথে তার তার প্রতিবেশী দেশ, একটা বিরাট বড় বর্ডার শেয়ার করা প্রতিবেশী দেশ ইরানের উপরেও, ইরানের সাথেও বেইমানি করে গেল। আজকের এই ক্লাস আমাদের এইটুকুই। আমরা জিওপলিটিক্সের যে রঙ্গমঞ্চ, সেখানটায় যে নানা রকম ঘটনা, ঘাত প্রতিঘাত এবং অদ্ভুত অদ্ভুত সমীকরণ আর গোপন খেলা চলে, সেগুলো বুঝতে চেষ্টা করব। অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক ভালো ভালো ক্লাস হয়, এরকম নয় যে এই জিনিস পাওয়া যায় না, এই জিনিস জানা যায় না। বাট আমার মনে হয় যে বাঙালি ছেলেমেয়েদের জন্যে, যারা ঘরে বসে প্রস্তুতি নেয়, যারা ঘরে বসে বিশ্বের খবর চায়, ওয়াকিবহাল হতে চায়, তাদের জন্য বাংলায় ক্লাস করাটা খুব দরকার। সিএসডিজি তাই সবসময় বাঙালি ছেলেমেয়েদের জন্য, বাঙালি ছেলেমেয়েদের সাফল্যের জন্য। বেস্ট অফ লাক।